বায়োলজি 10 10 মধ্যে এটা 10 না 11 এটা 11 আচ্ছা এটা কোশ্চেন লিখো সবাই, এটা পরীক্ষাতে আসে যে ফুসফুস সরি অমরা একই সাথে বৃক্ক এবং ফুসফুসের মধ্যে কাজ করে। অমরা একই সাথে বৃক্ক এবং ফুসফুসের ন্যায় কাজ করে। অমরা একই সাথে ফুসফুস এবং বৃক্কের ন্যায় কাজ করে। কলম কিনে নিয়ে আসলো। তাহলে এটার অ্যানসারটা কি লিখবা? এই অমরার সাথে মায়ের রক্ত, দ্যাট মিন্স ফিটাস এবং মায়ের যে কানেকশন থাকে এটা কিন্তু ডাইরেক্ট ওপেন কানেকশন থাকে না। মানে আমরা মায়ের পেটে যখন ছিলাম তখন আমরা অমরার সাহায্যে মায়ের দেহ থেকে বিভিন্ন নিউট্রিশন আমরা নিচ্ছি, বাট কখনো আমাদের রক্তের সাথে মায়ের রক্তের ওপেন কানেকশন ছিল না। কথাটা বোঝা গেছে? বুঝতে পারছো কি বলছি? কথাটা হচ্ছে যে আমরা বলি যে মায়ের দেহের সাথে ফিটাসের যে কানেকশন হয়, রক্ত কিন্তু চলাচল করে না, ডাইরেক্ট ওপেন চলাচল করে না, মূলত ব্যাপন হয়। কীভাবে ব্যাপন হয়? এইটা মনে করো যে হচ্ছে তোমার মায়ের অংশ, মায়ের রক্তনালীর ভেতরে থাকবে। মায়ের রক্তনালীগুলা ধমনীগুলো আসবে, ধমনীগুলো এসে তারা এরকম কোষিক নালী তৈরি করার পর আবার শিরা তৈরি হবে। আবার এটার মধ্যে করো ধমনী আসলো, এরকম তারা এরকম স্পাইরাল স্ট্রাকচার তৈরি হয়ে আলটিমেটলি শিরা তৈরি হবে। এই ধমনী আগে আসতেছে শিরা তৈরি হবে, আবার এসে এরকম ভেতরে স্পাইরাল গঠন তৈরি করে, ধমনী দিয়ে আসে শিরাতে বের হয়। এখন আবার এটা হলো মায়ের যে ইউটেরাস, মানে মায়ের দ্যাট মিন্স আমাদের অমরা দুটো অংশ থেকে তৈরি হয়। একটা হলো মায়ের অংশ থেকে তৈরি হবে, একটা ফিটাসের অংশ থেকে তৈরি হবে। ম্যাক্সিমাম হচ্ছে মায়ের এন্ডোমেট্রিয়াম যেটা থাকে এটা ডিসিডিওতে কনভার্ট হয়ে যায়। খেয়াল করো, আমরা মায়ের পেটে যখন ছিলাম এরকম একটা স্ট্রাকচারের মধ্যে ছিলাম, তখন একটা ভেতর দিকে এক ধরনের গঠন তৈরি হয়েছে। তখন মায়ের ফিটাসের সাথে মায়ের দেহের কানেকশন তৈরি হয়। ফিটাসের সাথে মায়ের দেহের কানেকশন যে হবে, এই কানেকশনে কিসের সাহায্যে? একটা অমরা নামক একটা অঙ্গ আছে, এটা হলো অমরা। অমরার সাহায্যে, এটা হলো অমরা। অমরা কি করে? ফিটাসকে, এটা হলো ফিটাসকে মায়ের ওয়ালের সাথে, মায়ের ইউটেরাস বা জরায়ুর সাথে এটা কানেকশন করে দেয়। এবং এখানে যে অঙ্গটা থাকে এটার নাম হচ্ছে অমরা। এটাকে কি নাম? এটাকে আর একটা নাম আছে, কি বলতে পারবে? দেখাইছি, গর্ভফুল বলে। কি বলে? গর্ভফুল। পিছনে একটা গোল চাকতির মতো, ডিস্কের মতো থাকে, প্রায় আধা কেজি ওজনের একটা অর্গান। এটা একই সাথে অন্তঃক্ষরা বই করা সব কিছু করছে। এটা একটা গ্ল্যান্ড হিসেবে যাচ্ছে, এখানে বিভিন্ন হরমোন তৈরি হয়। আমি লেখাইছি কোন কোন হরমোন তৈরি হয়, এইসিজি, বিটা এইসিজি, তারপরে স্ট্রোজেন, বিশেষ করে প্রোজেস্টেরন কমনে। প্রোজেস্টেরনের নাম কোথা থেকে আসছে কেন বলতো? প্রোজেস্টেরনকে কেন প্রোজেস্টেরন বলা হয়? কারণ প্লাসেন্টা থেকে আসে, এটা ম্যাক্সিমাম প্লাসেন্টা থেকে আসে, বিধায় প্রোজেস্টেরন বলে। আর স্ট্রোজেন থেকে যে হরমোনটা আসে নাম হলো কি? স্ট্রোজেন। ওভারি থেকে আসে বিধায় কি বলে? স্ট্রোজেন। আর প্লাসেন্টা থেকে আসে বিধায় এটাকে বলে প্রোজেস্টেরন। প্লাসেন্টার মেইন হরমোনের নাম হলো প্রোজেস্টেরন, আর ওভারি বা ডিম্বাশয়ের মেইন হরমোনের নাম হলো ডিম্বাশয়। তাহলে কই থাকে? ডিম্বাশয় এইদিকে থাকে, এখানে থাকে ডিম্বাশয়, দুইটা ডিম্বাশয় থাকে। আর ডিম্বাশয় থেকে যে ডিম্ব তৈরি হবে, ডিমটাকে ধরার জন্য কি থাকে? এরকম এক ধরনের ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, এটা দেওয়া হয় না। এটাকে ফ্যালোপিয়ান টিউব বলে হইলো। আর এটা হলো বাইরের অংশ, আর এটা হলো দেহের ভেতর অংশ। এই জায়গার মধ্যে আমরা মায়ের পেটে ছিলাম, আর এখানে ফিটাস, এর সাথে মায়ের দেহের ওয়ালের যে কানেকশন হয় এটাকে অমরা বলে। এবং এটা হলো নাভি, আম্বিলিকাল কর্ড। এটার নাম কি? আম্বিলিকাল কর্ড বা নাভি বলে। আম্বিলিকাল কর্ড কি করে? আম্বিলিকাল কর্ড অমরার সাথে ফিটাসের কানেকশন করে দেয়। এটা হলো তোমার পেঁচানো
যেটা জন্মের পরে আমাদের কেটে দেওয়া হয় নাভি, এটা হলো নাভি। এটা হলো অমরা। অমরা পরবর্তীতে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তারপরে অমরা পরবর্তীতে বের হয়ে আসে, অমরার সাথে সাথে বের হয়। তাহলে কি বলছিলাম, এই অমরার মধ্যে তাহলে দুটো অংশ থাকে। এই অংশটা হলো তোমার মায়ের অংশ তৈরি করতেছে। তাহলে অমরা দুইটা পোষণ থেকে তৈরি হয়, একটা হলো মায়ের অংশ থেকে তৈরি হচ্ছে আর একটা ফিটাসের অংশ থেকে তৈরি হচ্ছে। এই অংশটা ফিটাস কন্ট্রিবিউট করে, আর এটা চারপাশ দিয়ে কিন্তু একটা আবরণ আছে, এটা কি বলে, এটা কি বলে? এই আবরণের নাম কি? যেটার নাম কি, চারপাশে যে আবরণ থাকে এটার নাম কি? এটা কি বলে? ধুনীয় আবরণ বলে। কি বলে? ধুনীয় আবরণ বলে। এটাকে বলা হয়, এর নাম হচ্ছে অ্যামনিওটিক। এটাকে বলা হয় অ্যামনিওটিক মেমব্রেন। অ্যামনিওটিক মেমব্রেন। অ্যামনিওটিক মেমব্রেন। দেখো আল্লাহ তাআলা কত, মানে আমরা মায়ের পেটে যখন ছিলাম তখন জাস্ট পানির মধ্যে আমরা হাবুডুবু উঠেছি। এই যে 4 বার দিয়ে যখন ফ্লুইড ছিল, এই ফ্লুইডটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। নাম কি? এটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড বলে। এই ফ্লুইডের নাম হলো অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইড। আর এর মধ্যে যে চারপাশে আবরণ থাকে, এই আবরণকে বলা হয় অ্যামনিওটিক মেমব্রেন। নাম কি? অ্যামনিওটিক মেমব্রেন। আর এই যে অমরা তৈরি হবে, অমরাটা দুইটা পোষণ থেকে তৈরি হয়। একটা অংশ আসবে মায়ের ইউটেরাস থেকে, আর একটা অংশ আসবে ফিটাসের অংশ থেকে। তো ফিটাসের অংশটা কম আসে, বাট মায়ের অংশটা ম্যাক্সিমাম থাকে। তো আমি এইটাই বলতেছি যে এই অংশটা হলো মায়ের অংশ, যেটা মায়ের দেহের যে ওয়াল, ছোট ছোট রক্তনালী ভেতর দিয়ে ঢুকতেছে। ঢুকার পর তারা কি হয়, ছোট ছোট এরকম নালী, এই ছোট ছোট আরো কৈশিক নালীতে কনভার্ট হয়। কনভার্ট হওয়ার পর এই দিকে আবার কি থাকে, এই যে এই সাইডের মধ্যে এই অংশটা আমি দেখালাম না, তখন এটাকে যদি ফোকাস করি তাহলে এরকম দেখা যাবে। আর এই যে এই অংশ, ফিটাসের অংশ দিয়ে যদি ফোকাস করি তাহলে কেমন দেখা যাবে, ওর অংশ এরকম থাকবে, ওর অংশটা এরকম থাকবে। এক্ষেত্রে রক্তনালী, তোমার আম্বিলিকাল কর্ড যেটা আছে, আম্বিলিকাল কর্ড মানে কি? আম্বিলিকাল কর্ড মানে কি? নাভি। এই যে নাভি, যেটা নাভিটা যখন যায়, নাভির ভিতর ধমনী আছে, তাই না? নাভির ভিতর ধমনী থাকে। এই ধমনীগুলা অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যাওয়ার পর এ আবার এর ভেতরে আসার পর ধমনীগুলো আসে শিরা হিসেবে আবার চলে যায়। আবার একটা অংশ আসবে ধমনী হিসেবে আসবে, শিরা আকারে এখানে কোষিক নালিকা তৈরি হবে। এটা তৈরি হওয়ার পর আবার চলে যাবে, এ থেকে আসবে কোষিক নালিকা হবে, হওয়ার পর আস্তে আস্তে চলে যাবে। এই যে এই অংশটা যেটা তৈরি হলো, এটা মূলত নাভির ভেতরে ফিটাসের দিকে চলে গেছে। দেখো আমি যেটা আঁকছি সেটা হলো এখানে গ্যাস এক্সচেঞ্জগুলো দেখাচ্ছি কিভাবে হইতেছে। এটা হলো মায়ের দেহে রক্ত আসবে, এটা মায়ের দেহে ধমনী মনে করো, এটা মায়ের ধমনী মনে করো। ইউটেরাইন আর্টারি, এই আর্টারির নাম বলা হয় ইউটেরাইন আর্টারি। এখানে ইউটেরাসের চারপাশে যে আর্টারি আছে, রক্তনালী আছে, লাকি আমরা মনে করো যে ধমনী আছে, এই ধমনী দিয়ে রক্ত আসলো, আসার পর অনেক কৈশিক নালিকা হইলো, আবার ভেতরে গেল, শিরা হিসেবে চলে গেল। তাহলে ধমনী দিয়ে আসতেছে, শিরা আকারে চলে যাচ্ছে। ওরও ফিটাসের দেহে নাভি মাধ্যমে ধমনী দিয়ে আসে, শিরা আকারে চলে যায়। কিন্তু কখনো রক্ত, এই রক্ত আর এই রক্ত কখনো একটা আরেকটা ওপেনলি কানেক্টেড থাকে না। ভালো করে খেয়াল করি, এই ফিটাসের রক্তের সাথে মায়ের রক্তের ডাইরেক্ট কোনো কমিউনিকেশন নাই, বরঞ্চ এখানে কি হয়, ব্যাপন হয়। কিভাবে ব্যাপন হবে? যদি মায়ের দেহের রক্তের মধ্যে কি থাকে, নিউট্রিশন অনেক বেশি, গ্লুকোজ বেশি আছে, অক্সিজেন বেশি আছে। আর ফিটাসের দেহে যে রক্ত আসতেছে, এই রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ কম আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এগুলো বেশি, কার্বন ডাইঅক্সাইড বেশি। তাহলে অক্সিজেন কি হবে, অক্সিজেন এই ফিটাসের এর মধ্যে ডিফিউশন হবে, আর কার্বন ডাইঅক্সাইড এদিকে চলে যাবে। তাহলে এইভাবে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে। আবার গ্লুকোজটা এখানে আসবে, গ্লুকোজ। আর অ্যামাইনো অ্যাসিড যেটা আছে, অ্যামাইনো অ্যাসিড, সরি কি বললাম, নাইট্রোজেন ঘটিত যে পদার্থ আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো মায়ের দেহে চলে আসবে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, এগুলো হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এটা ফিটাসের দেহ থেকে চলে যাবে মায়ের দেহে। আর মায়ের দেহে যে নিউট্রিশনগুলো আছে, যথেষ্ট পরিমাণে উপাদান আছে, এগুলো সব এগুলা ব্যাপনের মাধ্যমে হবে। এখানে কিন্তু ডাইরেক্ট কোনো কমিউনিকেশন নাই। বুঝা গেছে? তাহলে স্যার হ্যাঁ, এখানে ওয়াইটা কই গেছে জিএর পরে। তাহলে আমরা এখানে কিছু কিছু ওষুধ আছে,
এই ওষুধগুলা কি হতে পারে, কিছু কিছু ওষুধ মায়ের দেহ থেকে ফিটাসে দেখে যায়, কারণ যেগুলোর ওষুধের আকার অনেক ছোট, এগুলো ব্যাপিত হয়ে ডাইরেক্ট চলে যেতে পারে ফিটাসে দেহে। এবং এটা যদি ইয়ে সময় হয় তোমার প্রথম 3 মাসে, আমি লেখাইছিলাম যে প্রথম 3 মাসে কি হয়, প্রথম 3 মাসে আমাদের কি সম্পন্ন হয়, অর্গানোজেনেসিস হয়, অর্গান তৈরি হবে, হাত পা মুখ নাক সব তৈরি হবে প্রথম 3 মাসে শেষ। এখন এই এই 3 মাসে সবচেয়ে বেশি ঝামেলাটা হয়, কারণ প্রথম 3 মাসে বোঝা যায় না, মানে সিমটমগুলো বোঝা যায় না, আনকনশাস মানে ইয়ে থাকে, অত বেশি সিরিয়াস থাকে না, যার কারণে কি হয় এই বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন ওষুধ খাইলে কি হয়, বিভিন্ন নর্মাল যে ওষুধগুলো এগুলো ফিটাস এই অঙ্গরা ভেদ করে ফিটাসে দেখে যেতে পারে এবং অর্গানোজেনেসিস ঝামেলা করবে, বিভিন্ন অঙ্গ তৈরি হইতে ঝামেলা করবে। এর জন্য প্রথম 3 মাস এবং লাস্টের 3 মাস খুবই বেশি ভেরি মাস ইম্পর্টেন্ট, কারণ লাস্ট 3 মাসে কি হয়, ব্রেইন ডেভেলপমেন্ট, লাস্ট 3 মাসে ব্রেইন ভালো নার্ভাস সিস্টেম ভালো মজবুত থাকে। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম? আর এই যে এই আবরণ, এই আবরণের নাম কি, এটাকে বলা হয়, এর নাম কি, অ্যামনিওটিক মেমব্রেন বলা হয়। আর এখানে যে ফ্লুইডটা থাকে এই ফ্লুইডের নাম কি, অ্যামনিওটিক ফ্লুইড থাকে। তাই এটা আমাদের কি হিসেবে কাজ করে, এটা এটা আমাদের হচ্ছে যদি মায়ের পেটের মধ্যে যদি কোনো চাপ লাগে অথবা ধাক্কা লাগে, তাহলে কি হবে, এটা একটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। এটা একটা শক অ্যাবজর্বার মানে কি, সেই চাপটাকে সে সব জায়গায় সমানভাবে সে ছড়ায় দেবে, যাতে কি হয় বাচ্চার যে ফিটাস যেটা আছে ফিটাসের দেহের মধ্যে ডাইরেক্ট ট্রমা চলে না। এবার তো একটা কোনো বাইরে থেকে একটা মেকানিক্যাল ট্রমা হইলো, কিন্তু ডাইরেক্ট একদম ফিটাসের মধ্যে যাবে না, কারণ এই চারপাশ দিয়ে তরল আছে, তরলটা কি করবে, শক করবে, শকের মতো মানে অ্যাবজর্ব করবে, এই চাপটাকে সে অ্যাবজর্ব করে নিতে পারবে। এই জন্য এখানে ফ্লুইডটা থাকে। আর সেকেন্ড হলো মেমব্রেনটা থাকে, কি হয়, মেমব্রেনটা থাকলে অনেক সুবিধা হয়। সুবিধা হলো এক্সটার্নাল কোনো অঙ্গ থেকে, এক্সটার্নাল জায়গা থেকে এটার ভিতরে কোনো ইনফেকশন যেতে পারে না, ইনফেকশন দিয়ে এখানে কোনো ফিটাসে কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য মূলত মেমব্রেনটা। এবং জাস্ট বিফোর ডেলিভারি কি হয়, এই ডেলিভারি আগে কি হয়, এই মেমব্রেনটা রাপচার হয়ে যায়। রাপচার যখন হয়ে যাবে তখন আলটিমেটলি ফিটাসটা ফ্যাসিলিটেট করে যেটা পৃথিবীতে বের হয়ে আসে, ভূমিষ্ঠ সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে এটা সুবিধা করে। আর কি, আচ্ছা কই দেখি টপিক কি আছে। তাহলে ফুসফুস একই সাথে কি হিসেবে কাজ করে, এই কোশ্চেনের অ্যান্সার লেখো যে ফুসফুস সরি আমরা একই সাথে ফুসফুস এবং বৃক্কের মধ্যে কাজ করে। দেখো দেখো যে কারণ ছবিটা আসলে তোমার এটা হচ্ছে বুঝতে সাহায্য করে, পরীক্ষা হলে আঁকানো দরকার নেই, পরীক্ষা হলে যদি আঁকতে চাও বইটা আঁকবা, আমি এখন সিদ্ধ করে রাখছি। তাহলে কি বলছিলাম যে অমরা একই সাথে কি হিসেবে কাজ করে, বৃক্ক এবং ফুসফুসের মধ্যে কাজ করে। কারণ 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 বৃক্কের মতো অমরাও, কারণ বৃক্কের মতো অমরাও, কারণ বৃক্কের মতো অমরাও, কারণ বৃক্কের মতো অমরাও মায়ের দেহে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, কারণ বৃক্কের মতো অমরাও মায়ের দেহের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, কারণ বৃক্কের মতো অমরাও মায়ের দেহের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, কারণ বৃক্কের মতো অমরাও মায়ের দেহে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ ফিটাসের দেহে পৌঁছে দেয়। সরি এই আপনি জানেন, আপনি কি বলছেন? মায়ের দেহে কি বলছি আমি আবার বলি, বলেন। বৃক্কের মতো অমরাও নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ ফিটাসের দেহ থেকে মায়ের দেহে পৌঁছায়, ফিটাসের দেহ থেকে মায়ের দেহে নিষ্কাশন করে। এই ফিটাসের দেহ থেকে কি করবে, নাইট্রোজেন যেগুলো দরকার নাই এই উপাদানগুলো কি হবে, এগুলো সব মায়ের দেহে পাঠাবে। আবার বলি ফিটাসের দেহ থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য কোথায় পাঠাবে, নাইট্রোজেন গঠিত বর্জ্য বৃক্কের মতো অমরা মায়ের দেহে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ না, ফিটাসের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ মায়ের দেহে নিষ্কাশন করে। আবার ফুসফুসের মতো মায়ের দেহের নাইট্রোজেন গঠিত আবার বলি, কারণ বৃক্কের মতো
আমরাও ফিটাসের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ মায়ের দেহে নিষ্কাশন করে এবং ফুসফুসের মতো ফিটাসের দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড মায়ের দেহে থেকে অক্সিজেন ফিটাসের দেহে পৌঁছে দেয়। আবার বলি, ফুসফুসের মতো ফিটাসের দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড মায়ের দেহে পৌঁছে দেয়। ফিটাসের দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড মায়ের দেহে পৌঁছে দেয়। ফিটাসের দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড মায়ের দেহে পৌঁছে দেয়। ফিটাসের দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড মায়ের দেহে পৌঁছে দেয় এবং মায়ের দেহ থেকে অক্সিজেন এবং পুষ্টি ফুসফুসে পৌঁছে দেয়, ফিটাসে পৌঁছে দেয়। মায়ের দেহ থেকে অক্সিজেন এবং নিউট্রিশন বা পুষ্টি ফিটাসের দেহে পৌঁছে দেয়। মায়ের দেহ থেকে অক্সিজেন এবং পুষ্টি ফিটাসের দেহে পৌঁছে দেয়। আবার ফুসফুসের মতো কি হিসেবে কাজ করে? ফুসফুসের মতো মায়ের দেহ থেকে অক্সিজেন এবং পুষ্টি ফিটাসে পৌঁছে দেয় এবং ফিটাসের কার্বন ডাইঅক্সাইড, এই সহজ কথা দেখো, মানে এখান থেকে আসবে অক্সিজেন আর এখান থেকে যাব কার্বন ডাইঅক্সাইড। আবার এটা হলো ফুসফুসের মতো কাজ করে। এটা কার্বন ডাইঅক্সাইড আটা গেছে হাইপোগ্লাইসেমিয়া, দিস ইজ সাইন অফ হাইপোগ্লাইসেমিয়া। তারপরে কি বলছিলাম, মায়ের দেহ থেকে এই ফিটাসের দেহ থেকে কি করবে? ফিটাসের দেহ থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ মায়ের দেহে দিবে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো সব মায়ের দেহে পাঠিয়ে দিল। আর মায়ের দেহ থেকে যে পুষ্টি ভালো জিনিস আছে, এই গ্লুকোজ যেগুলো আছে এগুলো সব নিয়ে আসবে। গ্লুকোজ, ভিটামিনস, মিনারেল, নিউট্রিশন, পটাশিয়াম, আয়ন যেগুলো আছে ভালো জিনিস আছে সব মায়ের দেহ থেকে নিয়ে আসবে। আর খারাপ জিনিস যেগুলো আছে সব মায়ের দেহে পাঠিয়ে দেবে। আবার ফুসফুসের মতো সে কি করবে? গ্যাস এক্সচেঞ্জ করবে। কিভাবে? ফুসফুসের মতো যেরকম কি করে আমরা বাতাস নেই, বাতাসে অক্সিজেন আসে, কারণ অক্সিজেন ত্যাগ করি, এরকম মায়ের দেহ থেকে অক্সিজেন আসবে ফিটাসের দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড চলে যাবে মায়ের দেহে। কথা বুঝছি না? বুঝলেন না? বুঝলে ব্যস্ত না। আচ্ছা, নেক্সট তারপরে হেডলাইন দিয়ে লেখা আছে ঘূর্ণীয়, লেখা আছে কি লিখবা? ঘূর্ণীয় আবরণ। আমার নাম কেমন মানে এলো? আমি কিছু বললেই কেন আপনার মনে হয় যে আপনার তাহলে ঘূর্ণীয় আবরণ কাকে বলে? লেখা আছে ঘূর্ণের চারপাশে যে আবরণ থাকে তাকে ঘূর্ণীয় আবরণ বলে। হ্যাঁ, আচ্ছা, ফুসফুসের মধ্যে ফিটাসের দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড মায়ের দেহে পৌঁছে দেয় এবং মায়ের দেহ থেকে অক্সিজেন এবং পুষ্টি কার্বন ডাইঅক্সাইড পাঠায়। আচ্ছা, তাহলে ভ্রূণের চারপাশে যে আবরণ থাকে তাকে ঘূর্ণীয় আবরণ বলে। কি কি আবরণ আছে? দেখো, ঘূর্ণীয় আবরণ চারটা আবরণ থাকে। দেখো, ঘূর্ণীয় আবরণ 4 স্তর বিশিষ্ট, 4টি ঝিল্লিতে বেষ্টিত। ঘূর্ণীয় আবরণ 4টি ঝিল্লিতে বেষ্টিত। ঘূর্ণীয় আবরণ 4টি ঝিল্লিতে বেষ্টিত, মানে 4টা আবরণ আছে ঘূর্ণের চারপাশে। আবরণ হলো 4টা। একটা হলো, প্রথমটা লেখা অ্যামনিয়ন। প্রথমটার নাম কি? এই যে অ্যামনিওটিক মেমব্রেন, এই যে আমি ফার্স্টে দেখাইছি, এটা হলো অ্যামনিয়ন। এই আবরণের নাম কি? অ্যামনিয়ন। তারপরটা হলো কোরিয়ন, অ্যালান্টয়েস। এটা হলো অ্যামনিওটিক আবরণ। অ্যামনিয়ন, দুই নম্বর হচ্ছে অ্যালান্টয়েস। আর হলো কোরিয়ন। অ্যামনিয়ন আর হলো কোরিয়ন, মেইনলি এই দুটি আমরা জানি। কোরিয়ন, অ্যালান্টয়েসটা আসলে অত বেশি আলোচনা হয় না। কোরিয়ন, অ্যামনিয়ন এবং কোরিয়ন। আর হলো কুসুমথলি। এই তিনটা আবরণই আছে। তাহলে ঘূর্ণীয় আবরণ সাধারণত আমরা তিনটা ধরি, একটা হলো অ্যামনিয়ন, আর একটা হলো কোরিয়ন। অ্যামনিওটিক আবরণ, আর একটা হলো কোরিয়নিক আবরণ, আর একটা কি
আরটা হলো অ্যালান্টয়েস। অ্যালান্টয়েস আরটা হলো কুসুমথলি। তাহলে কি কি আবরণ বললাম? অ্যামনিয়ন, কোরিয়ন, অ্যালান্টয়েস আর কুসুমথলি। তাহলে এই যে এই থলিটা যেটা, এই থলিটা যেটা, এটা চারপাশে দুইটা আবরণ আছে। এটা চারপাশে ভালো করে খেয়াল করো, দুইটা আবরণ এখানে আছে। এটা হলো একটা আবরণ, এখানে আরেকটা আবরণ আছে। দুই স্তর দুইটা আবরণ আছে, দুইটা আবরণ আছে। আর একটা অংশ আছে যেটা আমি এখানে আঁকলে সুবিধা হবে। আচ্ছা, এখানে কি দেখা যাচ্ছে এই ছবিটা? ছবিটা কি দেখা যাচ্ছে? ছবিটা আমি আঁকি। একবারে কানে গেছি। চোখটি নষ্ট হয়ে যাবে। তো অল্প বয়সে চোখটি আমার গেল না। আমি তো ভাবছিলাম থাইল্যান্ড লেগে বাইরে বুঝতে অ্যামনিওটিক ভিলাই। তাহলে এই যে এটা দেখো, এই যে এটা যেটা ছবিটা আছে, এই যে এই অংশটা আছে, এখানে হলো মাঝখানে ফিটাস, এখানে যে ফ্লুইডটা, এই ফ্লুইডের নাম তাহলে কি হবে? এই ফ্লুইডের নাম কি? অ্যামনিওটিক ফ্লুইড। আর এই অ্যামনিওটিক ফ্লুইড এটার নাম হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইড মানে এই ফ্লুইডের মধ্যে আমরা মেইনলি ভাসতে থাকি। আর বাইরের দিকে যে আবরণটা আছে, এই ভালো করে খেয়াল করো, এই অংশটার নাম হলো কোরিয়ন। এটার নাম কি? তাহলে একটা হলো অ্যামনিয়ন। অ্যামনিয়ন কোনটা? এই যে ভেতর দিকে যে আবরণটা, এটা হলো অ্যামনিয়ন। অ্যামনিয়ন। আর কোরিয়ন কোনটা? এই যে এটা হলো কোরিয়ন। এটা কোরিয়ন। আর কুসুমথলি কোনটা? এই যে এখানে একটা কুসুমের মতো স্ট্রাকচার থাকে, এই যে অংশটা, এটাকে বলা হয় কুসুমথলি। ভ্রূণ অবস্থায় থাকে, এটা হলো কুসুমথলি। কুসুমথলি। আর এই যে এই অংশ, এখানে একটা স্যাকের মতো স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটাকে বলা হয় অ্যালান্টয়েস। এর নাম কি? অ্যালান্টয়েস। অ্যালান্টয়েস। তাহলে কি কি আবরণ আছে? তাহলে এই পুরাটাই হলো একটা ভ্রূণের আবরণ। তাহলে ভ্রূণের আবরণ চারটা আবরণ আছে। একটা কি? একটা হলো এটার নাম হচ্ছে অ্যামনিওটিক আবরণ। অ্যামনিয়ন, যেটা অ্যামনিওটিক ফ্লুইডের চারপাশ দিয়ে থাকে, জাস্ট অ্যামনিওটিক ফ্লুইডের চারপাশ দিয়ে এরা থাকে। তারপরে এর বাইরের দিকে যে আবরণটার নাম, এটা হলো কোরিয়ন। এই অংশটার নাম কি? কোরিয়ন। আর এই কোরিয়নের মধ্যে কি থাকে? তার আশেপাশে ব্লাড সাপ্লাই থাকে। এখানে মেমব্রেন বলা, এই যেখানে রক্ত নালী আছে, এইগুলাকে, এটাকে বলা হয় কোরিয়নিক ভিলাই। এটা লাগবে না, এটা আমি এই জন্য আমি আঁকি নাই। আচ্ছা, অবশ্য এটা এগুলো না আঁকলে চলবে, সমস্যা নেই। এগুলো শুধু কিছু লাগবে না, এটা আঁকতে পারো, সমস্যা নেই, চলে আঁকতে পারো। তাহলে এটা হলো একটা ভ্রূণের, এই অংশটা হলো ভ্রূণ। আদামি জন্মের সময় যে এরকম ছিল, এই যে আমি সবাই যেরকম ছিলাম, সবাই এরকম ছিল। তাহলে এটা আর এখানে কি কি আবরণ আছে? এটা হলো কোরিয়ন, অ্যামনিয়ন, আর এটা হলো কুসুমথলি, আর এটা হলো অ্যালান্টয়েস। এই আবরণগুলো তোমাকে জানতে হবে। বই নাই স্যার, এগুলো আছে, এই যে ছবির মধ্যে আছে, বইয়ের ছবি আছে। ছবি নাই? আছে, মেমব্রেনের কথা লেখা আছে। এই যে ভ্রূণের আবরণ, এই যে ভ্রূণের আবরণ স্বাভাবিক নিরাপদ রাখার জন্য এটা কাজ কি করে? যে লেখা আছে এখানে, নামগুলো লেখা নাই, বাট এখানে লেখা আছে কি কি আবরণ আছে।
হ্যাঁ লেখো যে কাজ লেখো, এই ভ্রূণী আবরণে কাজ লেখো। ছবি আরে হ্যাঁ দেখো ছবিটা এগুলো আসবে না, এগুলো ছবি আসবে না, শুধু বুঝার জন্য। তোমার কোন অংশ থেকে এই চ্যাপ্টারের পরীক্ষায় আসবে আমি বলে দেবো। এই যে এর আগে একটা অংশ পড়ছি যেটা হরমোনের প্রভাব, এটা পরীক্ষাতে আসবে। আর এগুলো যদি আসেও খ নম্বরে আসবে, কত নম্বরে আসবে, কত আসবে, আসবে না। লেখো যে কাজের মধ্যে লেখো, কাজের মধ্যে লেখো যে অ্যামনিওটিক আবরণ, অ্যামনিওটিক মেমব্রেন যেটাকে বলা হয়, অ্যামনিওটিক মেমব্রেন, অ্যামনিওটিক মেমব্রেন অ্যামনিওটিক ফ্লুইড ধারণ করে, অ্যামনিওটিক মেমব্রেন অ্যামনিওটিক ফ্লুইড ধারণ করে। এই ফ্লুইডের নাম কি? অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক মেমব্রেন অ্যামনিওটিক ফ্লুইড ধারণ করে, অ্যামনিওটিক ফ্লুইড ধারণ করে যা যা ফিটাসকে ভাসিয়ে রাখে, যা ফিটাসকে ভাসিয়ে রাখে, যা ফিটাসকে ভাসিয়ে রাখে, শুষ্কতার হাত থেকে রক্ষা করে, যা ফিটাসকে ভাসিয়ে রাখে, শুষ্কতার হাত থেকে রক্ষা করে। অঙ্গ প্রত্যঙ্গের সূক্ষ্ম সুষ্ঠু বিকাশে সাহায্য করে। চিন্তা করো, এটা যদি একদম চিপার মধ্যে থাকতো, মায়ের পেটে যদি একদম আমরা চিপার মধ্যে থাকতাম, তাহলে কি সমস্যা হতো? তোমার হাত হচ্ছে অনেক লম্বা, দেখবা পা ভালো করে তৈরি হবে। তাহলে কেন? কারণ হচ্ছে কি, এটা সে একটা যথেষ্ট পরিমাণ সে জায়গা পাচ্ছে, যথেষ্ট পরিমাণ জায়গা পাচ্ছে বিধায় তার অর্গানোজেনেসিস ভালো করে হইতে পারে, হাত পা গুলা সব সমানভাবে ভালো করে তৈরি হইতে পারে। যদি একটা অংশ যদি চাপ লাগানো থাকতো তাহলে কি হইতো? ওই অংশটা ভালো করে কোষ বিভাজন হতে পারতো না। অনেক সময় কিন্তু হয়। আচ্ছা কি বলছিলাম? অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠু বিকাশে সাহায্য করে, অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠু বিকাশে সাহায্য করে। হ্যাঁ, শুষ্কতা হাত থেকে রক্ষা করবে, কারণ এখানে পানি আছে, পানি যদি না থাকলে একদম শুকনো হয়ে যেত না। হ্যাঁ কি বললাম? এই কি বলছি? হ্যাঁ, শুষ্কতা হাত থেকে রক্ষা করে। তারপরে লেখো, আবার বলি, হ্যাঁ এই কি বলছিলাম? হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গের বিকাশে সাহায্য করবে। দ্যাট মিন্স হাত পা সমানভাবে সব হাত পা যাতে ভালো করে তৈরি হতে পারে, এর জন্য একটা যথেষ্ট পরিমাণ স্পেস দেওয়া লাগবে। না হলে তো একদম থাকলে, কনজেস্টেড থাকলে কিন্তু এর হাত পা অর্গানোজেনেসিস হবে না। তারপরে কি? তারপরে লেখো যে বাইরের আঘাত থেকে রক্ষা করে, ফিটাসকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, ফিটাসকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, জীবাণু সংক্রমণ রোধ করে, জীবাণু সংক্রমণ করতে দিবে না। আচ্ছা নেক্সট আমরা হলো একটু আস্তে বলো। এলান্টয়েস। আস্তে। এলান্টয়েস যে আবরণটা আছে, এলান্টয়েস তাহলে কোনটা? দিস ইজ এলান্টয়েস। দেখো এটি শ্বসনে সাহায্য করে। এলান্টয়েসের যে আবরণটা আছে, আপনি এত তাড়াতাড়ি করতেছেন কেন স্যার? ওই মেয়েটার ক্লাস আছে। ও আচ্ছা আচ্ছা বলেন। এলান্টয়েস, এই লেখা আছে এলান্টয়েস কি? কয়টা? 6:45-এ। 6:45 তো আছে 7:45 আর এখন ক্লাস করতে বাইরে দাঁড়া করে রাখি। এই কি বলছিলাম? এলান্টয়েসের মধ্যে লেখা যায় একে শ্বসনে সাহায্য করে। এলান্টয়েস শ্বসনে সাহায্য করে, শ্বসনে সাহায্য করে, রেচনে সাহায্য করে, শ্বসন এবং রেচনে সাহায্য করে। একসাথে যদি বলা যায় তাহলে শ্বসনে সাহায্য করবে, কারণ এটা কি থাকে? মায়ের দেহের সাথে লাগানো থাকে পরের অংশ। এলান্টয়েস এর কাজ লেখো। এলান্টয়েস কি করবে? এলান্টয়েস হলো শ্বসনে সাহায্য করবে, শ্বসনে সাহায্য করে, শ্বসন এবং রেচনে সাহায্য করে, শ্বসন এবং রেচনে সাহায্য করে। কোরিয়নের কাজ কি? কোরিয়নের কাজ হলো অম্ল গঠনে অংশগ্রহণ করে। কোরিয়ন তাহলে কোনটা? এই কোরিয়ন অংশটা তাহলে কোনটা? এই যে এই সবার বাইরের দিকে যে আবরণটা, এটা হলো বিলি। এই পাশে অমরা থাকবে, এখানে বড় একটা অমরা থাকবে। আমরা কাঁচুলি লাগানো হয় না। এই যে অমরাটা তৈরি করে কে? কোরিয়ন। সবার বাইরের দিকে যে আবরণটা, এটাই মূলত হচ্ছে কোরিয়ন, যেটা অমরা তৈরি করে। এই লেখো এটা, এই কোরিয়নের কাজ লেখো যে অমরা তৈরিতে অংশগ্রহণ করে। কোরিয়নের কাজ লেখো অমরা তৈরিতে অংশগ্রহণ করে। আর কুসুমথলি কাজ লেখো।
কুসুমথলির একটা কাজ আছে, সেটা হলো কোরিয়ানের কাজ কি করবে, যে কোরিয়ানের কাজ সবার বাইরের দিকে আবরণ, এটা অমরা তৈরি করে। অমরা এখানে বড় একটা অমরা তৈরি হবে, এখানে অমরা তৈরি হবে। অমরার সাহায্যে কি হবে, এই ফিটাসটা কানেক্টেড থাকবে। এই অমরাটা তৈরি করে কে, সবার বাইরের দিকে যে আবরণটা, এই যে আবরণটা, এই সবার বাইরের দিকে যে আবরণটা আছে, এই আবরণটা এই অমরা তৈরিতে অংশগ্রহণ করে। এই সবার বাইরের দিকে বাইরে যে আবরণটা, এই আবরণটা মূলত এই অমরাটা তৈরি করে। অমরাটা কি, অমরাটা হলো একটা ডিস্কের মতো স্ট্রাকচার, যেটা ফিটাস এবং মায়ের ইউটেরাসের মধ্যে কমিউনিকেট করে এটার সাথে। হ্যাঁ, এটা অমরা তৈরি করে। তারপরে আরেকটা লেখো, কুসুমথলির কাজ কি, লেখো রক্তকণিকা উৎপন্ন করে। কুসুমথলির কাজ কি, রক্তকণিকা উৎপন্ন করে। ভ্রূণীয় অবস্থায় হাড় গলিত হয় নাই ভালো করে, তো হাড়ের থেকে হইব কেমনি, হাড় থেকে তৈরি হতে পারে না। ওদের রক্ত তৈরি হয় কোথা থেকে, ভ্রূণীয় অবস্থায় কুসুমথলি, কুসুমথলি থেকে তৈরি হবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আবার টপিক কি আছে, এইডস। ওকে, কালকে থেকে তো আমাদের বন্ধ। হ্যাঁ, SSC পরীক্ষা। এই স্কুল বন্ধ হলে তোমরা একটু পরে আসো, সমস্যা নেই। এখন কখন যে রেট দেয় আলাই জানে। সকাল সকালে আসো, সকাল সকালে আসো। হ্যাঁ, স্যার 6টায় সকালে করে ফেলছে। সকাল 5টার দিকে ফেলছে। কেউ নাই স্যার 5টার দিকে লাগতো না স্যার, রাতের দিকটার দিকে দিয়ে দিয়ে আমি বলছিলাম এইডস লেখো, লেখো আগে লেখো এসটিডি। যে সকল রোগ, যে সকল রোগ, যে সকল রোগ, যে সকল রোগ এসটিডি লেখো, মিডল এজ এসটিডি। আমি বলি না ভাই যে সকল রোগ, যে সকল রোগ যৌন মিলনের মাধ্যমে নারী পুরুষে ছড়ায় তাদেরকে এসটিডি বলে। যে সকল রোগ যৌন মিলনের মাধ্যমে নারী পুরুষে ছড়ায় তাদেরকে এসটিডি বলে। যে সকল রোগ যৌন মিলনের মাধ্যমে নারী পুরুষের ছড়ায় তাদেরকে এসটিডি বলে। এসটিডি মানে হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। কি কি, একটা মানে হচ্ছে এইডস, এইটা একটা এসটিডি, AIDS। তারপর হলো সিফিলিস, সিফিলিস, গনোরিয়া, 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 ক্লেমাইডিয়া, এই বেশি কথা বলছি, ক্লেমাইডিয়া। তাহলে এগুলো হলো এক একটা এসটিডি, এগুলো সব যৌনবাহিত রোগ। এটাকে বলা হয় যৌনবাহিত রোগ। যে সকল রোগ যৌন মিলনের মাধ্যমে নারী পুরুষের ছড়ায় তাদেরকে এসটিডি বলা হয় বা যৌনবাহিত রোগ বলে। তাহলে কি কি, একটা হলো এইডস, সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া। এই একমাত্র এটা হলো ভাইরাস দিয়ে হয়, এটা হলো এইচআইভি ভাইরাস দিয়ে হয়। এইচআইভি ভাইরাস আর সব ব্যাকটেরিয়াতে হয়, এইচআইভি ভাইরাস দিয়ে হয়। তাহলে এইচটা হয় কিসের মাধ্যমে, এইচআইভি ভাইরাস দিয়ে। আর সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া এগুলো সব ব্যাকটেরিয়া দিয়ে হয়, তো সব ব্যাকটেরিয়া দিয়ে। সবচেয়ে ভয়াবহ হলো ভাইরাস, আমাদের যত রোগ আছে সব ভাইরাস। সিফিলিস, সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া। এখন আমাদের এই এইডসটা জানতে হবে। তাহলে এটা এইডসের পূর্ণ রূপ কি, অ্যাকোয়ার্ড ইমিউনো, আই ডবল এম, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডসের পূর্ণ রূপ হলো AIDS, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা কিন্তু একটা, ইটস নট সিম্পটম, এটা কিন্তু সিম্পটম না, ইট ইজ দ্য সিনড্রোম। এ গ্রুপ অফ সিম্পটম ইজ কল্ড দ্য সিনড্রোম। অনেকগুলো সিম্পটমকে একসাথে বলা হয় সিনড্রোম, মানে একটা সিম্পটম থাকে না তার শরীরে, তার শরীরে একাধিক সিম্পটম থাকে, এই জন্য বলা হয় দিস দ্য সিনড্রোম। অ্যাকোয়ার্ড মানে অর্জিত,
অ্যাকোয়ার্ড মানে যেটা বাইরে থেকে অর্জন করা হয়, অর্জিত। ইমিউনোডেফিসিয়েন্সি মানে ইমিউনো হলো দেহের রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ। আর ডেফিসিয়েন্সি মানে ঘাটতি, ঘাটতি হবে। আর সিনড্রোম মানে লক্ষণ সমূহ, লক্ষণ সমূহ। তাহলে আমরা বুঝলাম যে এক ধরনের অর্জিত রোগ যেটা দেহের রোগ প্রতিরোধ ঘাটতি করে এবং বিভিন্ন সিনড্রোম লক্ষণ প্রকাশ পায়, এটাকে এইডস বলে। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে লেখা যায় এইচআইভি। তাহলে কারণ লেখো, কারণের মধ্যে এইচআইভি, কারণের মধ্যে হলো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনো deficiency immunodeficiency ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে এটা একটা ভাইরাসের দিকে কারণে হয়ে থাকে। কারণ তাহলে লক্ষণের মধ্যে কি কি হবে, আসলে মেকানিজম কি হয়, এটা মেকানিজম কি, রোগ মানে রোগের কৌশল বা কি বলে প্যাথোলজি, সংক্রমণ। সংক্রমণ কিভাবে হয়, সংক্রমণ হলো এই সকল এইচআইভি ভাইরাস, এই এইচআইভি ভাইরাসটা কি করে, আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইট, লিম্ফোসাইট আছে না, লিম্ফোসাইট কয় ধরনের আছে, লিম্ফোসাইট, লিম্ফোসাইটাস, এনকে সেল বলে, ন্যাচারাল কিলার সেল, তাই না? আমাদের বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, শ্বেত রক্তকণিকা পড়ছিলাম না, বি টি এবং ন্যাচারাল কিলার সেল, বি সেল, টি সেল, ন্যাচারাল কিলার সেল, এনকে সেল। আচ্ছা এনকে সেলটা পড়ি নাই যদিও, কিন্তু পড়ানো উচিত মনে ছিল। আচ্ছা বি লিম্ফোসাইট যেটা, আর টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আবার দুই ধরনের ছিল, মানে টি লিম্ফোসাইটের অনেকগুলা স্ট্রেন আছে, অনেকগুলা জাত আছে। তার মধ্যে একটা নাম হলো CD4, আর একটা নাম হচ্ছে CD8। মানে টি লিম্ফোসাইটের অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে একটা নাম হলো CD4 আর একটা হলো CD8, একটা CD4 আর একটা CD8। এই CD4 ও কি করে, এই টি সেলের সাথে, মানে এটা কি আসলে, এটা হলো এক ধরনের প্রোটিন, এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ, যারা এই টি সেলের গায়ের সাথে লাগানো থাকে, টি সেলের গায়ের সাথে লাগানো থাকে, যারা এদেরকে একটাকে বলা CD4 আর একটাকে বলা CD8। ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন, CD মানে হলো ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। এই CD মানে কি, এটা কিন্তু বইয়ে আছে, আমি কিন্তু বইয়ের থেকে বাইরে বলছি। ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। এখন এই CD4 কি করে, এই হেল্পার টি সেল, এই দুইটা মিলা কি করে, দেহের যে ইমিউনিটির আসল খেলোয়াড় হলো এই দুইটা কোষ, এটা এই CD4, হ্যাঁ CD4 সেল, এই CD4 প্লাস হেল্পার টি সেল, এই দুইজনে মিলে দেহের মধ্যে টোটাল রোগ প্রতিরোধ ব্যবস্থার সিস্টেমটাকে সক্রিয় করা, এই সক্রিয় করার কাজটা এটা করে। এটা হলো CD4 প্লাস হেল্পার টি সেল। এই কথা বুঝতে পারছো, CD4 প্লাস হেল্পার টি সেল হলো আমাদের টোটাল ইমিউন সিস্টেমের তোমার আসল খেলোয়াড়। ওরা কি করে, দেহের মধ্যে কোনো জীবাণু ঢুকলেই সব কোষে তারা জানিয়ে দেয়, সব কোষকে তারা অ্যাক্টিভ করে দেয়। তো এখন কথা হচ্ছে কি, এইচআইভি ভাইরাস কি করে, এই CD4 প্লাস হেল্পার টি সেলকে ডাউন করে দেয়, ওর কার্যকারিতাকে একদম শাট ডাউন করে দেয়। শাট ডাউন করে দিলে কি হবে, ওর কার্যকারিতা যদি না হয় তাহলে দেহের মধ্যে টোটাল ওভারঅল রোগ প্রতিরোধ ব্যবস্থা একদম দুর্বল হয়ে যাবে। তাহলে দুর্বল হলে কি হবে, কোনো জীবাণু যদি তোমার শরীরের মধ্যে ঢুকে তাহলে দেহ আর কোনো ধরনের রোগ প্রতিরোধের জন্য কোনো কিছু অ্যাক্টিভ করবে না, মানে প্রহরীর মতো কাজ করে। এরা মেইনলি প্রহরী, মনে করছে প্রহরা দিতেছিল, এখন কোনো ধরনের সন্দেহভাজন কেউ যদি আসে তখন কি করে, পুলিশকে ফোন দেয় আমরা, ওরা এরকম CD4 প্লাস হেল্পার টি সেল কি করে, এর মধ্যে কোনো জীবাণু ঢুকলে সবাই জানিয়ে দেয়। কিন্তু এরকম প্রহরীর কোনো সিস্টেম না থাকলে কি হবে, জীবাণু দ্বারা ভর্তি থাকবে তোমার শরীরে, তাহলে সে কি হবে, সবসময় সে সংক্রমিত থাকবে দেহের মধ্যে। তাহলে লেখা যায় এইচআইভি ভাইরাস শ্বেত রক্তকণিকা CD4 নামক কোষে, না না এইচআইভি তো আমরা পড়তেছি না, এইচআইভি না, আমরা এইডস পড়তেছি। হ্যাঁ ভাই মিয়া, হেডলাইনে আমরা এইচআইভি পড়তেছি, ওটাতে এসটিডি গেল, এসটিডি হলো আমাদের মেইনলি আমাদের পড়তে হবে কি, এইচআইভি পড়তে হবে, এইডস পড়তে হবে।
এসটিডি ফার্স্টে লেখালাম যে যৌনবাহিত রোগ কাকে বলে, যে সকল রোগ যৌনবাহিত কাজের মাধ্যমে ছড়ায় তাদেরকে এসটিডি বলা হয়। কারা কারা সেগুলা এখন হেডলাইন দিলে লিখবে এইডস আছে আমাদের টপিক হলো মেইনলি এইডস। দেখো যে এইডস হলো দেখো এইডস হলো এইচআইভি নামক ভাইরাসের সংক্রমণে, এইডস হলো এইচআইভি নামক ভাইরাসের সংক্রমণে এইডস হলো এইচআইভি নামক ভাইরাসের সংক্রমণে এক ধরনের রোগ সংক্রমিত রোগ নামক ভাইরাস এইচআইভি নামক ভাইরাস গঠিত এক ধরনের সংক্রমিত রোগ যা দেহের সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ওভারঅল দেহের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা কমিয়ে দেবে, যা দেহের সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, কি করবে? কমিয়ে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমায় দেয় তাহলে কি হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। দেখো যে এইচআইভি ভাইরাসটি এইখান থেকে পরে লিখিস, আমি যেটা বলছি এখান থেকে লেখা শুরু করো, বাকি যেটা এটা পরে লিখে নিই। দেখো এইচআইভি ভাইরাসটা কি করে? এইচআইভি ভাইরাসটি মানব দেহের CD4 প্লাস হেল্পার টি সেল, CD4 শুধু লেখো, এটা লিখে হবে। এইচআইভি ভাইরাসটি CD4 হ্যাঁ CD4 নামক শ্বেত রক্তকণিকা ধ্বংস করে। CD4 নামক শ্বেত রক্তকণিকা ধ্বংস করে, ফলে দেহের অনাক্রম্যতা দুর্বল হয়ে পড়ে। অনাক্রম্যতা বুঝো, এই যে বডি ডিফেন্স সিস্টেমটাকে বলা হয় অনাক্রম্যতা, মানে ইমিউনিটি বা রোগ প্রতিরোধকে বলা হয় অনাক্রম্যতা না তো এই কি লিখছি দেখি, অনাক্রম্যতা, হ্যাঁ অনাক্রম্যতা বা ডিফেন্স সিস্টেম, এটাকে অনাক্রম্যতা হ্রাস পায়। দেখা যায় তাই উক্ত ব্যক্তি অতি সহজে যে কোনো রোগে আক্রান্ত হতে পারে। যে কোনো রোগে আক্রান্ত হতে পারে, তাই উক্ত ব্যক্তি অতি সহজে যে কোনো রোগে আক্রান্ত হতে পারে। খুব কমলে আক্রান্ত হবে, কারণ কি? কারণ দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা ডাউন হয়ে গেছে। আচ্ছা, তাহলে কারণ গেল, লক্ষণের মধ্যে লেখো, তাহলে তাহলে অতি সহজে আক্রান্ত হতে পারে। তাহলে লক্ষণের মধ্যে কি থাকবে? এক নম্বরে লেখো যে দীর্ঘকালীন জ্বর এবং ডায়রিয়া। তা জ্বর থাকবে কেন? কারণ দেহের মধ্যে ইনফেকশন আছে, ইনফেকশন থাকলে তো জ্বর থাকবে। জ্বর এবং ডায়রিয়া, দীর্ঘকালীন জ্বর ও ডায়রিয়া। 2 নম্বর হচ্ছে দেহের ওজন কমে যাওয়া। দীর্ঘকালীন জ্বর ও ডায়রিয়া, দেহের ওজন কমে যাওয়া। দীর্ঘকালীন জ্বর এবং ডায়রিয়া, দেহের ওজন কমে যাওয়া। দেহের ওজন কমে গেলে কি হবে? দেহের ওজন কমে যাওয়া, হ্যাঁ পুষ্টিহীনতা, খাইতে পারে না এই জন্য। এই আপনি তাহলে চলে যান, তাহলে চলে যান, হ্যাঁ আমি একটু পড়াই দিই, বাকিটা ওই ওদের কাছ থেকে লিখে নিন, অথবা আমি গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ আমি পাঠাইছি অলরেডি পাঠাইছি, দিবেন মেসেজ করে পাঠাইছি। দেহের ওজন কমে যাওয়া, তারপর কি বলছিলাম? তারপরে কি
দেহের ওজন কমে যাবে। তারপরে লেখা যায় কি হবে? তারপরে লেখা যায় গলা, গলা বগল, গলা বগল এর লসিকা পর্ব ফুলে যাওয়া, গলা বগল এবং উরু, গলা বগল উরু, উরু আছে এর লসিকা পর্ব ফুলে যাওয়া। উরু 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 মানে হচ্ছে রান, রান যেটা আছে রানের উপরে যে অংশটা এটাকে বলা হয় উরু, মানে হচ্ছে তলপেট এবং পায়ের মাঝখানে চিপাটাকে বলা হয় উরু। তাহলে কি বলছিলাম, এই সকল জায়গার মধ্যে প্রচুর লুসিকানারি থাকে। হ্যাঁ, লুসিকানারি থাকে বিধায় এগুলা ফুলে যায়। তাহলে কি বলছিলাম, গলা বগল এবং উরু, তাই না? উরু লেখছিস না কি লেখছিস? উরু এর লসিকা পর্ব ফুলে যায়, এর লসিকা পর্ব ফুলে যায়। আচ্ছা, তারপরে কি মানে চাকা চাকা মনে হয় শরীরের মধ্যে, এখানে হাত টাত দিবা দেখবা যে চাকা চাকা গোল গোল চাকা চাকা হয়ে গেছে। কারণ কি, লসিকা পর্ব ফুলে গেছে। কারণ দেহের মধ্যে এই সংক্রমণ হইলে এই লসিকা পর্ব ফুলে যায়। আচ্ছা, তাহলে কি বলছিলাম, তারপরে কি বলবা, কাশি থাকা লেখা যায়। হ্যাঁ, কাশি, দীর্ঘকালীন কাশি, কাশি এবং ত্বক শুষ্ক হয়ে যাওয়া। ত্বক কি হয়ে যাবে? শুষ্ক হয়ে যাবে। দীর্ঘকালীন কাশি থাকবে, ত্বক শুষ্ক হয়ে যাবে। দীর্ঘকালীন কাশি এবং ত্বক শুষ্ক হয়ে যাবে। পাতলা পায়খানা লিখছো তো না? আচ্ছা, তারপরে কি লিখবা, সারা দেহে চুলকানি থাকা, সারা দেহে চুলকানি থাকা। আরে সবই সমস্যা, সব সমস্যা। তাহলে কারণ লক্ষণ এখন ইয়ে লেখো যে রোগ নির্ণয়। এই রোগ নির্ণয় করবো কেমনে? রোগ নির্ণয়ের মধ্যে লেখো রক্ত পরীক্ষা করলে, এই রক্ত পরীক্ষা করলে CD4 কোষের সংখ্যা কমে যায়। রক্ত পরীক্ষা যদি করি তাহলে দেখবো যে CD4 এর সংখ্যা কমে গেছে। কারণ ও তো মেইনলি অ্যাটাক করে কোথায়? মেইনলি অ্যাটাক করে হলো CD4 কোষের মধ্যে অ্যাটাক করে। এই জন্য কি লিখবা, রক্ত পরীক্ষা করলে CD4 কোষের সংখ্যা কমে যায়, CD4 কোষের সংখ্যা কমে যায়। তারপর লেখা যায় HIV এর সর্বোৎকৃষ্ট পরীক্ষা হলো ওয়েস্টার্ন ব্লট পরীক্ষা। এই পরীক্ষাটার নাম হচ্ছে ওয়েস্টার্ন ব্লট, ওয়েস্টার্ন BLOT। এই পরীক্ষাটার নাম কি? ওয়েস্টার্ন ব্লট। ওয়েস্টার্ন ব্লট পরীক্ষা যা হ্যাঁ রোগ নির্ণয় যা রক্তে উপস্থিত অ্যান্টিজেন, রক্তে উপস্থিত অ্যান্টিজেন নির্ণয় করে HIV শনাক্ত করে। অ্যান্টিজেন নির্ণয় করে HIV শনাক্ত করে। আচ্ছা, ওয়েস্টার্ন ব্লট এটার নাম কি? হ্যাঁ, আবার বলি, সেটা হলো মানে একটা টেস্ট করা লাগে। এটা কিভাবে করে আমি বলতেছি একটু পরে। ওয়েস্টার্ন ব্লট নামক একটা টেস্ট, এটা সবচেয়ে রিলায়েবল। ওয়েস্টার্ন ব্লট নামক কি বলছিলাম, সবচেয়ে উৎকৃষ্ট পরীক্ষা হলো ওয়েস্টার্ন ব্লট, যা অ্যান্টিজেন শনাক্ত করে HIV নির্ণয় করা হয়। অ্যান্টিজেন শনাক্ত করে HIV নির্ণয় করা হয়। মানে কি, মানে হলো আমাদের HIV-র গঠনটা আমাকে জানতে হবে। HIV-টা কেমন? HIV মানে হলো একটা গোলাকার একটা ভাইরাস। আচ্ছা, এখন লেখো যে রোগ ছড়ানো মাধ্যম। রোগ ছড়ানো মাধ্যম কি দিয়ে রোগ ছড়ায়? রোগ ছড়ানো মাধ্যম লেখো। এটি মূলত রক্তবাহিত রোগ, ব্লাড বর্ন ডিজিজ। মেইনলি হচ্ছে রক্তবাহিত রোগ ছড়ানো মাধ্যম। এটা সব বই আছে। রোগ ছড়ানো মাধ্যম, এক নম্বরে রোগ ছড়ায় রক্তের মাধ্যমে। দেখো যে এটি মূলত রক্তবাহিত রোগ। হ্যাঁ, রোগ হেডলাইন দিয়ে লিখবে রোগ ছড়ানো মাধ্যম। একটা লেখা যে এটি মূলত রক্তবাহিত রোগ। লেখো যে যা আক্রান্ত রোগীর সিরিঞ্জ সুই, যা আক্রান্ত রোগীর সিরিঞ্জ সুই
সিরিঞ্জ সুই ইনজেকশন ব্যবহার করলে হয়ে থাকে। সিরিঞ্জ সুই এবং ইনজেকশন ব্যবহার করলে হয়ে থাকে। দেখা যায় স্যার আমরা একটা পরীক্ষা দিছি। আক্রান্ত, এই পরীক্ষার খাতা দেইনি আমি তো খাতা দেখে তো খাতা কই রইছে আল্লাহ জানে। স্যার হারাইতেছেন? না হারাই ফেলি নাই অবশ্যই, কিন্তু আমি দিতেছি একটু পরে বের করতে হবে। ওই রূপটাতে সব যেগুলো নিয়ে নেয় না কেউ ওগুলো সব গোডাউনে ফেলে দিই। স্যার তাকে নিব না। রক্তবাহিত বাহিত রোগ যা আক্রান্ত রোগীর আচ্ছা সিরিঞ্জ এবং সুই ইনজেকশন ব্যবহারে হয়ে থাকে, ব্যবহারে ছড়ায়। তারপরে কি হইতে পারে? আরেকটা লেখা যায় আক্রান্ত মায়ের দেহ থেকে ফিটাসের দেহে যেতে পারে। আক্রান্ত মায়ের দেহ থেকে অমরার মাধ্যমে যাবে। এই আমি তোমাদের বলছিলাম যে অমরা কিন্তু ভাইরাস এর মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু ব্যাকটেরিয়া সাধারণত বড় হওয়ার কারণে যেতে পারে না, কিন্তু ভাইরাস জড়িত রোগ কিন্তু যেতে পারে, ম্যাক্সিমাম ভাইরাস জড়িত রোগ যেতে পারে। আক্রান্ত মায়ের দেহ বলছিলাম আক্রান্ত মায়ের দেহ থেকে ফিটাসের দেহে যেতে পারে। আক্রান্ত মায়ের দেহ থেকে ফিটাসের দেহে যেতে পারে। তারপরে আরেকটা কি লিখবা? দেখো যে রক্ত সঞ্চালনের সময় আক্রান্ত ব্যক্তি রক্ত দিলে, মানে রক্ত সঞ্চালনের সময় আক্রান্ত ব্যক্তির রক্ত তুমি যদি দাও সেক্ষেত্রে হবে না? রক্ত সঞ্চালনের সময় আক্রান্ত ব্যক্তির রক্ত দিলে। তারপরে এটা কি লিখবা? রক্ত সঞ্চালনের সময় আক্রান্ত ব্যক্তি রক্ত দিলে। তারপরে লেখা যায় অনির্বাচ যৌন মিলনের মাধ্যমে, সেটা হলো লাস্ট পয়েন্ট, এটা সবাই জানো। এটা হলো তাহলে কি বলছিলাম? স্পেডকে স্পেড বলায় বাঞ্ছনীয়, তাই না? স্পেডকে স্পেডই বলতে হবে। আচ্ছা নেক্সট তাহলে আমরা বলেছিলাম রক্ত সঞ্চালনের সময়, তাহলে তুমি যদি রক্ত দিলা একটা মানে এইচআইভি পেশেন্টের রক্ত আরেকজনে দিলা তাহলে শেষ। আচ্ছা নেক্সট তারপরে কি লিখবা? এই এখন হেডলাইন দিলে এইচআইভির গঠনটা লেখো, কারণ শেষ 5টা মিনিট সময় দাও, 5টা মিনিট। এই হেডলাইন এটা যদিও লাগবে না, কিন্তু তারপরেও জেনে রাখা ভালো। স্যার আমি তোমাদের বইয়ে ছবি যেটা দেয়া আছে, ছবির মধ্যে অনেক কিছু ইনফরমেশন আছে, কিন্তু বর্ণনা লেখা নাই, কিন্তু ইনফরমেশন অনেক কিছু দেয়া আছে। এই হেডলাইন দিয়ে লেখা যায় এইচআইভি একটি অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে। আচ্ছা তাহলে কি বলছিলাম? এই হেডলাইন দিয়ে লেখো এইচআইভির গঠন। দেখো এইচআইভি একটি কি এটা এইচআইভির গঠন দেখবা কি? এইচআইভি একটি বর্তুলাকার মানে ফুটবলের মতো বর্তুলাকার বদ তয়রের রুসুকার লয়াকার কয়াকার বর্তুলাকার ভাইরাস। এইচআইভি একটি বর্তুলাকার ভাইরাস যার চারপাশে প্রোটিনের আবরণ থাকে এবং ভেতরে আরএনএ থাকে। যার চারপাশে বর্তুলাকার ভাইরাস যার চারপাশে প্রোটিনের আবরণ থাকে এবং ভেতরে আরএনএ থাকে, অভ্যন্তরে বা ভেতরে আরএনএ থাকে। যার চারপাশে প্রোটিনের আবরণ থাকে এবং ভেতরে আরএনএ থাকে। এটা কোন ধরনের ভাইরাস? এইচআইভি ভাইরাস। যার চারপাশে প্রোটিনের আবরণ থাকে এবং ভেতরে আরএনএ থাকে। দেখো যে এতে ভেতরে আরএনএ থাকে ব্র্যাকেট এলাকা আরএনএ দুইটা। কয়টা আরএনএ? একটা না, দুইটা আরএনএ। কয়টা? তারপর লেখা আছে এতে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইম থাকে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আমি ছবি দেখাই। তারপরে দেখো এটা হলো গোলাকার একটা ফুটবলের মতো একটা গঠন। এই যে চারপাশে যে প্রোটিনের আবরণ, এটাকে বলা প্রোটিনের আবরণ। এই অংশটা হলো এটা হলো প্রোটিনের আবরণ। প্রোটিনের আবরণ
আর এর চারপাশে কি থাকে? এর ভেতরে ডিএনএ থাকে, আরএনএ থাকে। আর আরএনএ থাকে যে তার ভিতরে আর কি থাকে? একটা এনজাইম থাকে, নাম হলো কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। ট্রান্সক্রিপ্টেজ। হ্যাঁ, এটা আরএনএ আর এটার মধ্যে কি থাকবে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। সিরিঞ্জার ইনজেকশন একটা হ্যাঁ, এই এনজাইমের নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইম। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। আর এই যে প্রোটিনের আবরণ আছে, প্রোটিনের চারপাশ দিয়ে আবার লিপিডের আবরণ থাকে, গ্লাইকোলিপিড। দেখো যে প্রোটিনের চারপাশে গ্লাইকোলিপিডের আবরণ থাকে, গ্লাইকোপ্রোটিন। লিখতে হইব তো ব্যাস করে। প্রোটিনের চারপাশে এর একটা করোনা ভাইরাসের মতো মনে হচ্ছে না? করোনা ভাইরাসের পুরো যেমন আমাকে বলো যে এইচআইভি টিকা আবিষ্কার করা যায় নাই কেন? না। করা যায় নাই কেন? কারণ স্যার এতে একটু পরে পরে হ্যাঁ হ্যাঁ বলো বলো হচ্ছে বলো কি? হ্যাঁ বল একটু পরে পরে উল্টাপাল্টা করো একটু পরে পরে দূর মারে একটা আবিষ্কার করলে আরেকবার না না স্যার ওর রূপ বদলায় বুঝছে সম্ভবত। রূপ বদলা এর গঠন চেঞ্জ হবে একটু পর পরে এর গঠন চেঞ্জ হবে হ্যাঁ কি দিতে বলে এটা স্যার এই দেখো এখানে গ্লাইকোপ্রোটিন এর বলা গ্লাইকোপ্রোটিন জিপি জিপি মানে কি গ্লাইকোপ্রোটিন এটা লিপিড। গ্লাইকোপ্রোটিন গ্লাইকোপ্রোটিন একটা হলো 40 এই একটা হলো 41 মনে হয় না 40 41 এটা 140 একটা 40 না 41 ছবিটার মধ্যে ছবিটার মধ্যে দেখো গ্লাইকোপ্রোটিন 141 মনে হয় না 40 হ্যাঁ এই বলছি তো 41 আর একটা হলো গ্লাইকোপ্রোটিন 120 এটা লাগবে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোপ্রোটিন 120 না গ্লাইকোপ্রোটিন 120 আর একটা হলো গ্লাইকোপ্রোটিন 140 এই দুটোই ইম্পর্টেন্ট এই দেখো তাহলে চার পাঁচ দিয়ে প্রোটিনের আবরণ আছে এই যে এটা হলো প্রোটিনের আবরণ আর এর ভিতরে আরএনএ আছে এবং আরএনএ দুইটা আছে একটা না কিন্তু আরএনএ দুইটা এবং একটা এনজাইম আছে নাম হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এই এনজাইমটা ইম্পর্টেন্ট এটা ছাড়া কিন্তু সে কাজ করবে না সেটা এটা ছাড়া সে কাজই করতে পারবে দুইটা না গ্লাইকোপ্রোটিন। এটা কাজ কি দেবে দুইটা গ্লাইকোপ্রোটিন মানে দুই ধরনের গ্লাইকোপ্রোটিন একটা হলো গ্লাইকোপ্রোটিন 41 আর একটা হলো গ্লাইকোপ্রোটিন 120 এই দুইটা ইম্পর্টেন্ট এই দুইটা গ্লাইকোপ্রোটিনের উপস্থিতি দেখেই আমরা রোগ নির্ণয় করি যে আমি বললাম যে ওয়েস্টার্ন ব্লট এই ওয়েস্টার্ন ব্লটে কি করে এই দুইটা গ্লাইকোপ্রোটিন আছে কিনা সেটা দেখে গ্লাইকোপ্রোটিন 41 আর গ্লাইকোপ্রোটিন 120 এনজাইম থাকে তারপরে লেখো যে এই লিখছো সেটা এতে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে এই রোগ হইলে কিছু কোনো চিকিৎসা নেই না চিকিৎসা নেই আমি তুমি দেখো চিকিৎসা করবো এবার করি স্যার ছুটি। না এই তারপর লেখা যে এই গ্লাইকোপ্রোটিন লেখা যে প্রোটিনের চারপাশে গ্লাইকোপ্রোটিনের আবরণ থাকে প্রোটিনের চারপাশে যা গ্লাইকোপ্রোটিন আবরণ থাকে যা রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় এই গ্লাইকোপ্রোটিনের উপস্থিতি দেখে আমরা রোগ নির্ণয় করি যা রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় এখন চিকিৎসা লেখো হ্যাঁ চিকিৎসা লেখো চিকিৎসার মধ্যে লেখো যে চিকিৎসার মধ্যে লেখো যে এই চিকিৎসার মধ্যে লেখ যে এইচআইভি সুনির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা চিকিৎসা নেই লেবু শরবত এই। লেখ এইচআইভির বা এইডসের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা বা ভ্যাকসিন নেই কারণ এই ভাইরাস অনবরত এর গঠন পরিবর্তন করে এই ভাইরাস অনবরত এর গঠন চেঞ্জ করে তাহলে গঠন চেঞ্জ করে কেন এটা জানো কেন চেঞ্জ করে এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম না থাকলে পারতো না রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আচ্ছা আমরা সাধারণত কি জানি আমরা জানি যে ডিএনএ থেকে আরএনএ হয় আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় এটা জানো তো ডিএনএ থেকে কপি হয় আমি এটা তো জানো না যদিও কিন্তু শুধু জেনে রাখো যে আমাদের ডিএনএ থেকে সাধারণত আরএনএ হয়
এমআরএনএ হয় এমআরএনএ থেকে আমার একটা লাইন কিন্তু যাদের আরএনএ ডিএনএ নাই আরএনএ আছে তাহলে ওরা কি করে ওরা উল্টা কাজ করে ওরা এই আরএনএ থেকে ডিএনএ বানায় ওরা আরএনএ থেকে তখন ডিএনএ বানায় ডিএনএ বানায় এবং ডিএনএ থেকে আবার এমআরএনএ তৈরি করে সেখান থেকে প্রোটিন তৈরি করে এই জায়গাটার মধ্যে ঝামেলাটা হয় ডিএনএ থেকে আরএনএ তৈরি করা সহজ এমআরএনএ তৈরি করা সহজ এগুলো লাগবে না এগুলো শুধু বোঝার জন্য এগুলো শুধু বোঝার জন্য কেন ভাইরাসের এখন আমরা ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হই নাই কেন কারণ কি কারণ ওর মধ্যে আরএনএ নাই ওর মধ্যে ওর মধ্যে ডিএনএ নেই আছে কি আরএনএ তাহলে আরএনএ থাকতে একটা অসুবিধা আছে অসুবিধাটা কি আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার ক্ষেত্রে ফার্স্টে সে কি করবে আরএনএ থেকে ডিএনএ বানাবে আবার ওই ডিএনএ থেকে আবার আরএনএ এমআরএনএ বানাবে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি মূল কথা হচ্ছে যে এখানে একটা উল্টা কাজ করে এবং এই আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার ক্ষেত্রে কিছু ভুল হয় জিনগত চেঞ্জ হয়ে যায় আরএনএ থেকে ডিএনএ তৈরির ক্ষেত্রে তার কিছু জিনগত চেঞ্জ হয়ে যায় যার ফলে কি হয় এর প্রোটিন যেগুলো তৈরি হচ্ছে যে চারপাশে যে প্রোটিনের আবরণ হবে এই প্রোটিনের আবরণ নতুন একটা ভাইরাস তৈরি হলে দেখা যায় ওই ভাইরাসের প্রোটিনের আবরণ চেঞ্জ হয়ে গেছে আগে একটা ভ্যাকসিন তৈরি করছিলাম প্রোটিন আবরণ নষ্ট করে ফেললো এখন আর ওই প্রোটিনের কাজ ওই ভ্যাকসিনের কাজ করবে কারণ গঠন চেঞ্জ করে ফেলছে তাহলে মূল কথা হচ্ছে যেহেতু ওর এবং এই যে আরএনএ থেকে ডিএনএ তৈরি করার জন্য যে এনজাইম ওই এনজাইম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এই এনজাইমটা এগুলোতে কাজ করে তাহলে আরএনএ থেকে ডিএনএ তৈরি করার ক্ষেত্রে যে এনজাইমটা কাজ করে সেটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আর মূলত হচ্ছে ওরা আরএনএ থেকে ডিএনএ তৈরি করে বিধায় এই প্রক্রিয়ার মধ্যে কিছু জিনগত চেঞ্জ হয়ে যায় যখন জিনগত চেঞ্জ হয়ে যায় তখন তার প্রোটিনও উল্টাপাল্টা তৈরি হয় তখন এক ওষুধে এখন কাজ করবে পরে আর ওষুধে কাজ করবে এর জন্য ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয় না থ্যাংক ইউ নেক্সট ক্লাসে